জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সাথে আছি আমি আতিক মেজবা লগ্ন। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নেমেছে আর্জেন্টিনা ও মিশর। টিএসসিতে ঢল নেমেছে ক্রীড়াপ্রেমীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। মেহরাব, দুর্দান্তভাবে তো কামব্যাক করলো আর্জেন্টিনা, ভক্ত সমর্থকরা কি বলছে বিস্তারিত জানাবেন। লগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া যদি আমি এখন কোনোভাবে প্রকাশ করতে চাই, সেটি এখন আনন্দের জায়গা বলে এখানে মনে হচ্ছে। কারণ মেসি এবং আর্জেন্টিনার যে কামব্যাক এবং পরবর্তীতে যে আর্জেন্টিনা পরপর দুটি গোল পরিশোধ করা, তার কারণে টিএসসি এখন আনন্দের যে জায়গা সেটি ঢাকার মধ্যে সবচেয়ে। এটা দেখলেই বুঝতে পারছেন যে আমার পেছনে যে ক্রাউড, এখানে এখনই একটি গোল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা মনে করছি। যে আর্জেন্টাইন যারা দর্শক এবং সমর্থক আছেন তারা এখানে উল্লাস করছেন বলে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এর আগে আমরা যখন দেখেছিলাম যে মিশর দুটি গোল দিয়েছিল, তখন এই টিএসসি পিন পয়েন্ট সাইলেন্ট হয়ে গিয়েছিল এবং যারা ব্রাজিলিয়ান এবং যারা মিশরের সাপোর্টার আছেন তাদের যে দৌরাত্ম্য তারা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখন যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আর্জেন্টাইন সমর্থক এবং যারা ক্রীড়াপ্রেমী দর্শক আছেন তারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে একটি গোল হয়ে গেছে এবং আর্জেন্টাইন যারা সমর্থক আছে তারা এখানে কথা বলছে। আমরা যদি তাদের সাথে একটু কথা বলতে চাই যে তাদের যে এখন যে মনের যে ইচ্ছা তারা কি প্রকাশ করতে চাচ্ছে সে ব্যাপারে আমরা একটু শোনার চেষ্টা করব। আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যারা এখানে আর্জেন্টাইন সমর্থক আছেন। আমরা তাদের সঙ্গে একটু প্রশ্ন করব, এই যে আর্জেন্টিনার যে কামব্যাক করলো এবং পরপর যে তিনটি গোল হলো, এইখানে আপনি এখন কি মনে করছেন? আমার কাছে খুশি লাগতেছে, আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। মেসি আমাদের কামব্যাক দিচ্ছে, আবার আগামীতে আমরা খেলা দেখবো। এবারের বিশ্বকাপ আমাদের তো কেউ নিতে পারবে না ইনশাল্লাহ। এর আগে ব্রাজিলিয়ান যারা সমর্থক আপনাকে ট্রল করেছিল তাদের ব্যাপারে আপনারা এখন কি? তাদের ব্যাপারে এক ভাইয়ের সাথে কথা বলছি, তারা আমাদের থ্রি পিস বলছে। আমি উত্তর দিলাম কি, আপনার বাসায় কেউ থ্রি পিস পিনতে না? বলে কেন? আমি বলছি মা বোন থ্রি পিস পিনতে না। বলে না। আমি বলছি তারা কি উলঙ্গ থাকে? ৩৩ বছরের রেকর্ড বৃষ্টিপাতে দেয়াল ও পাহাড় ধসে চট্টগ্রামে প্রাণ গেছে ৪ জনের। বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো চট্টগ্রাম। ডুবে গেছে নগরী ও উপজেলার লোকালয়, সড়ক ও রেললাইন। এদিকে ভারী বৃষ্টির কারণে আগামীকাল চট্টগ্রাম ও রাঙ্গামাটির এইচএসসি পরীক্ষা স্থগিত। খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পতেঙ্গায় ধসে গেছে সড়ক, স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার কয়েক লাখ মানুষের জনজীবন। বন্ধ বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। এদিকে কক্সবাজার রেল লাইনে পানি উঠে কয়েক ঘন্টা আটকে পড়ে দুটি ট্রেন। আগামী ২৪ ঘন্টাও ভারী বৃষ্টি ও পাহাড় ধসের সংখ্যা জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে কাতালগঞ্জ, মোহরা, আগ্রাবাদ, হালিশ শহর এলাকায় ডুবছে ঘরবাড়ি, আবাসিক এলাকা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। সড়কে পানি উঠে ও গাছ পড়ে সাময়িক বন্ধ হয়ে যায় যান চলাচল। বন্ধ ঘোষণা করা হয় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। তবে জলাবদ্ধতার জন্য যত্রতত্র ময়লা ফেলাকেই দুষলেন চসিক মেয়র। বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ও ওমিয়াখুম এলাকায় টানা বৃষ্টির কারণে আটকে পড়া ১৬১ পর্যটক নিরাপদে থানচি সদরে ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ দিনে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীসহ পাহাড়ি ছড়া ও ঝর্ণার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় বিভিন্ন পর্যটন এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েন। তবে মঙ্গলবার সকাল থেকেই সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করেছে। লামা আলীকদম সড়ক থেকেও পানি নেমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। নিরাপদে তাদের থানচি সদরে ফিরিয়ে আনা হয়। এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে সোমবার রাত থেকে আগামী শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্রে ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে প্রশাসন। এতে হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। বৃষ্টিপাতের ইন্টেন্সিটি এবং পাহাড় ধসের ইন্টেন্সিটি বৃদ্ধি পায়, ডেফিনেটলি তারা আসতে না চাইলেও স্বভাবতই সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হয়, তারা তাদের বসত ভিটা থেকে অন্য কোথাও সরতে চান না। জোরপূর্বক হলেও আমরা আনার ব্যবস্থা করব যখন আমরা এর আশঙ্কাটা বোধ করব। প্রতিটা উপজেলায় সব মিলিয়ে আমার ৭ উপজেলায় ২২০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে এবং সেখানে সার্বিক সহযোগিতার ব্যবস্থাও আছে। বৈরী আবহাওয়ায় বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই।
বন্যার ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত সরকার। বিকেলে সচিবালয়ে যুক্তরাজ্যের সাথে দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের একথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। মন্ত্রী আরও জানান ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারে ১০ লাখ টাকা ও ২০০ টন চাল সহায়তা দেওয়া হয়েছে। It's a great day for Bangladesh-UK collaboration in the sphere of disaster management, and we hope this signing will take us to a new drive to strengthening disaster preparedness and facilitate exchanges between the two respective countries and officials at every level, so that we are prepared to tackle any emergency situation. বিশ্বের মধ্যে যে 9টি দেশ সবচেয়ে বেশি দুর্যোগের মধ্যে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ। এই একই ধরনের দুর্যোগ কিন্তু সারা বছরে ঘটে না, নানান প্রকৃতির নানান হাওয়ার মধ্যেই দুর্যোগ ঘটিত হয়। সেজন্য আজকে আমাদের এই স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা একটা নতুন শক্তি সঞ্চয় করব, যে ভবিষ্যতে আমরা আশা করি না যে এই ধরনের কোনো দুর্যোগ বাংলাদেশে ঘটুক, কিন্তু যদি ঘটে যায় তাৎক্ষণিকভাবে আমরা এই ধরনের সহযোগিতা ওনাদের কাছ থেকে পাবো। মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। টিএসসিতে চলছে উল্লাস, সেই খবর জানতে চাই সহকর্মী মেহরাব সুমনের সঙ্গে। পুনরায় যুক্ত হচ্ছি। মেহরাব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এবং উল্লাস কেমন দেখছেন ভাগ দিবেন আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আর কিছুক্ষণ আগেই যে আর্জেন্টিনা বনাম মিশরের যে খেলাটি শেষ হয়েছে এবং ৩-২ গোলে আর্জেন্টিনা জয়লাভ করায় এখানে যে আনন্দ মিছিল করছে আর্জেন্টাইন যারা সমর্থক আছেন, তাদের যে বাঁধ ভাঙা যে উল্লাস, সেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসসি থেকে এখন তারা খেলা দেখে মিছিল সহকারে এখান থেকে বের হচ্ছে এবং যে তাদের যে আনন্দ মিছিল সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তারা আনন্দ মিছিল করছে। এখানে দেখতে পেয়েছি যে ট্রাক এবং মোটর সাইকেল নিয়ে তারা আনন্দ মিছিল করতে করতে এখান থেকে বের হচ্ছে এবং তারা এখন যে এই যে মেসি এবং আর্জেন্টিনার যে কামব্যাক, তার কামব্যাকটি করার কারণে এখানে যারা আছে, বিশেষ করে যারা আর্জেন্টাইন সমর্থক এখানে আছে, তাদের যে এখানে যে বাদ বাংলা উল্লাস আমরা দেখতে পাচ্ছি এবং এরা মিশরের সাথে আজকে একটা প্রতিযোগিতামূলক যে ম্যাচ, সে ম্যাচটি আমরা দেখতে পেয়েছি যে এখানে টোটাল টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন যদি আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আনন্দঘন একটি জায়গায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আনন্দ সেটি ছড়িয়ে দিতে তারা বিভিন্নভাবে তাদের যে মিছিল নিয়ে তারা বিভিন্ন দিকে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিটা হল, সেই হল থেকেও আমরা দেখেছি আনন্দ মিছিল করে ছাত্র জনতা এখানে চলে আসতে তারা এখানে সামিল হচ্ছে এবং যে এই আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্যই তারা এখানে এসেছে এবং যারা আর্জেন্টাইন সমর্থন আছে তারা যেটি বলার চেষ্টা করছে যে 2022 সালের মতো তাদের আবারও পুনরাবৃত্তি হবে এবং 2026 সালে এসেও তারা আবারও কাপ নিবে বলে তারা আশা প্রকাশ করছে। আমরা দেখতে পাচ্ছি যারা আছে এখন। আর্জেন্টিনা বন্দনায় মাতোয়ারা রাজধানী, এবং সেই সংবাদই শুনছিলাম সহকর্মী মেহরাব সুমনের কাছ থেকে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশে অন্তত 14টি জেলার বিভিন্ন স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া নদী সংলগ্ন নিম্ন অঞ্চলগুলোর কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। সন্ধ্যায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মাতামুহুরী, সাঙ্গু, হালদা সহ বিভিন্ন নদীসমূহের পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী 3 দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টা নদী সমূহ বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার কিছু কিছু স্থানে বিপদসীমার উপর প্রবাহিত হতে পারে। এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে এ অঞ্চলের অন্তত 60টি জেলা প্লাবিত হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। এছাড়া রংপুর বিভাগের নীলফামারী ও লালমনিরহাট জেলার অনেকাংশ প্লাবিত হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাভারে এনসিপি সমাবেশে হামলা জুলাইয়ের কর্মসূচি বন্ধের চেষ্টা বলে মন্তব্য জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, একটি দল একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সখীপুরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই পদযাত্রাকে আরও উৎসাহিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগের প্রকৃত দোষীদের বিচার করতে হবে, তবে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানো যাবে না। বিএনপি 1 কোটি কর্মসংস্থানের কথা বললেও বাজেটে এর কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ। কর্মসংস্থান 4 মাস গিয়েছে, কয়টা কর্মসংস্থান তৈরি হয়েছে? একটাও কর্মসংস্থান তৈরি হয় নাই। যে বাজেট দিয়েছে সেই বাজেটে কোনো কর্মসংস্থানের রূপরেখা পর্যন্ত নাই। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে এই কিছুদিনে বাংলাদেশে 10,000 পুশিং করা হয়ে গিয়েছে, আরো করার পরিকল্পনা আছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, একটা দেশের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে সংসদে তা জানতে চেয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন। মঙ্গলবার বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে রংপুর 4 আসনের সংসদ সদস্য ও এনসিপির এই নেতা অভিযোগ করেন, জুলাইয়ের কোনো আয়োজন থাকলেই স্বৈরাচারের দোষরা নানাভাবে তা বাধাগ্রস্ত করার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চান তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী জানান, সাভারে এনসিপির সমাবেশে হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এদিন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় 2য় সংশোধন বিল উত্থাপন হলে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংশোধনীতে প্রতিষ্ঠানটিকে লাভজনক অলাভজনক করার কথা বলা হচ্ছে যাতে চিকিৎসা ব্যয় বেড়ে যেতে পারে। আমরা যখন বিরোধী দলে আমরা যারা আছি, এই সমাবেশ করার অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার। সেই সমাবেশের সময়টাতে কেন বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ কেন নিয়ে যাওয়া হলো, সেই বিষয়টাতে আমরা সরকারি দলের কাছে আমরা একটা জবাব দিতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আমরা যখনই জুলাইকে নিয়ে কোনো প্রসঙ্গ নিয়ে আসি, জুলাইকে নিয়ে যখনই আমরা কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো প্রোগ্রামের কর্মসূচি আমরা ঘোষণা করি, সেই সময়টাতেই নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। নিশ্চিতভাবেই সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। সাভারে এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণ নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনৈতিক বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ-উর রহমান। সচিবালয় ব্রিফিংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আইন মেনে চলার আহ্বান জানান উপদেষ্টা। একই সাথে বলেন, আদালতের রায় পর্যন্ত দলটিকে অপেক্ষা করতে হবে। আগামী বছরের অক্টোবরের মধ্যেই সব স্থানীয় নির্বাচন সম্পন্নের জন্য সরকার রোডম্যাপ করছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলের প্রধানকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটিকে আইন মেনে চলতে ও আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। তবে জুলাই আগস্টের কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ মানুষের মনে সবসময় নিষিদ্ধ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ সময় 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর উদ্বোধন ও চলতি বছরের অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে পরবর্তী বছরের অক্টোবরের মধ্যেই সকল নির্বাচন সম্পন্নের রোডম্যাপের কথা জানান ডাক্তার জাহেদুর রহমান। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। জুলাই আন্দোলনের 2য় বর্ষপূর্তি উপলক্ষে সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুরে প্রিজন ভ্যানে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার মথুরাতে সাভারের আনন্দপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এনসিপি সমাবেশ স্থলে হামলার ঘটনায় সাভারের আনন্দপুর থেকে নুরুল ইসলাম ও সজীব নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও একই ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও অপরজন যুবলীগ কর্মী। তাদের এনসিপির করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সোমবার রাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপি সমাবেশ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয় 4 জন। অবিলম্বে জুলাই সনদের উপর গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে সংসদ ভবনের সামনে মানববন্ধন করেছে 11 দলীয় ঐক্য। মানববন্ধনে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। শহীদ পরিবারের সদস্য ও আহতরা অভিযোগ করেন, সরকার জুলাই আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে জুলাইকেই ভুলে গেছে। দ্রুত জুলাইয়ের হত্যাকারীদের বিচারের দাবি জানান তারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজনীতি সংকটে পড়বে। ঐক্যের শীর্ষ নেতারা জানান, জুলাইকে যারা অস্বীকার করতে চায় তারা জনগণের সাথে প্রতারণা করছে। দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে এ সময় স্পিকারকে স্মারকলিপি দেন তারা। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে, তাই সেনাবাহিনীকে প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে সশরীরে উপস্থিত হন তারেক রহমান। এ সময় জাতীয় সংকটে সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে প্রশিক্ষণ এলাকায় বিস্তীর্ণ অংশ হেঁটে পরিদর্শন করেন তিনি। মহড়া চলার সময় তারেক রহমান ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। দায়িত্বপ্রাপ্ত জিওসি সিও প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতে বীমা কোম্পানিগুলোর জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র ও সরকারের নানা সমস্যা চিহ্নিত করে তার সংস্কার নিয়ে কাজ করছে। দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র ও সরকারের নানা সমস্যা চিহ্নিত করে তা নিয়ে কাজ করছে। বলেন, দেশের মানুষের সুপ্ত সম্ভাবনা ও উদ্যোক্তা মনোভাবকে কাজে লাগিয়ে অর্থনীতি শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য। মন্ত্রী আরও জানান, বীমা খাত কেবল কোনো সেবামূলক কাজ নয়, এটি দেশের অর্থনীতিকে বেগবান করার অন্যতম প্রধান উপাদান। তাই বীমা জগৎকে আরও গতিশীল করতে এবং এই খাতের প্রতি জনগণের আস্থা ফেরাতে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে সরকারের সাথে মিলে আইনি কাঠামো শক্তিশালী করার আহ্বান জানান তিনি। নাগরিকরা যেন এই বীমা জগতের নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করে, সেই কারণে সরকারের কাছ থেকেই আপনাদের অ্যাসোসিয়েশনের উচিত সেই ধরনের আইন কানুন এবং বিধিমালাগুলিকে নিশ্চিত করা, যা নাগরিককে আশ্বস্ত করবে এই বীমা জগতে প্রবেশ করার জন্য, এবং এভাবেই তাদের অর্থ এবং তাদের প্রিমিয়াম, তাদের বীমা, তাদের পরিকল্পনা সবটাই কিন্তু তখন একটা নিরাপত্তার আইনি কাঠামোর মধ্যে থাকবে।
অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতেও অংশগ্রহণমূলক ও কার্যকর সেবা নিশ্চিত করতে চায় সরকার। এজন্য সরকারি ও বেসরকারি উভয় খাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার গুলশান হোটেল আমারিতে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর ধরে অবহেলা এবং জবাবদিহিতার অভাবের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয়, যার ফলে অসুস্থতা দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন ডাক্তার জোবায়দা রহমান। তিনি বলেন, অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে, আমাদের দেশের মানুষ দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে নতুন নতুন ঝুঁকির সৃষ্টি করছে এবং নগরায়ন মানুষের জীবনযাপন, কাজ এবং সেবা গ্রহণের পদ্ধতিকে বদলে দিচ্ছে। সেখানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ডাক্তার লরা রাইকেনবার্গ, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার জিয়া হায়দার। We aim for disease prevention and health awareness, to deliver services door to door in villages. Trained health workers will initially focus on identifying diarrhea, high blood pressure, diabetes, malnutrition, and other problems, strengthening prevention and awareness. 2-3 countries, including Tunisia, they have requested me to make my meeting with our pharmaceutical producers and government. They want to take our medicines from our country, like cancer medicines and other medicines. In the budget, again, we have given lot of incentives for them to invest in the medical equipment manufacturing in Bangladesh, and which is not that difficult. So I think we are getting a lot of response. বিমস্টেকের প্রতি বাংলাদেশের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও সরকারের সংকল্প জানান তিনি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে সৌজন্য সাক্ষাতে এলে শামা ওবায়েদ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার বাংলাদেশ ফার্স্ট নীতির কথাও তুলে ধরেন। এই অঞ্চলের জনগণের কাছে বাস্তব সুবিধা পৌঁছে দিতে বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন সহ অগ্রাধিকার বিষয়ে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন প্রতিমন্ত্রী। এ সময় সংস্থাটির এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের নেতৃত্ব ও গঠনমূলক অবদানের প্রশংসা করেন বিমস্টেক মহাসচিব। বঙ্গোপসাগরের যৌথ সমৃদ্ধি, স্থিতিস্থাপকতা ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন সংস্থাটির মহাসচিব। সিটি গ্রুপ খারাপ পরিস্থিতিতে পড়লে এর নেতিবাচক প্রভাব বাণিজ্যিক ব্যাংকগুলোতেও পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। আরিফ হোসেন খান বলেন, সিটি গ্রুপ ঘুরে দাঁড়াতে না পারলে এর দায়ভার বাংলাদেশ ব্যাংকের উপরে পড়বে। মুখপাত্র বলেন, কোনো বড় গ্রুপ খারাপ পরিস্থিতিতে পড়ুক তা চায় না বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকও তার পলিসিতে, ব্যাংক নিজেও তার নিজস্ব নীতিমালায় এই কর্পোরেটদের উপর জোর দেয় বেশি। তাদেরকে যদি কিছু সাপোর্ট দিয়ে হলেও তাদেরকে যাতে ঠিক রাখা যায়। সিটি গ্রুপের মতো গ্রুপ নিয়ে আকস্মিকভাবে 30-36টা ব্যাংক একসাথে বসতে হলে কেন? কারণ আজকে সিটি গ্রুপ যদি দুর্বল হয়ে পড়ে, তার ইম্প্যাক্ট কি সবকটা ব্যাংকের উপর পড়বে না? অতএব তার দায়ভার না হলেও তার প্রভাব বাংলাদেশ ব্যাংকের উপর পড়বে। তো বাংলাদেশ ব্যাংক তো চায় না কোনো বড় গ্রুপ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা অভিযোগ জানাতে এখন থেকে নগরবাসীকে আর যেতে হবে না সিটি কর্পোরেশনে। প্রযুক্তির এই যুগে নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে শুরু হলো ক্লিন কেয়ার অ্যাপ। সকালে নগর ভবনে এই অ্যাপসের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম। এ সময় তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে সনাতন থেকে ডিজিটালে রূপান্তরের দিকে নিয়ে যেতে কাজ করছে সিটি কর্পোরেশন। কোন এলাকায় কতটুকু আবর্জনা হচ্ছে তা ডেটাবেজের মাধ্যমে বিশ্লেষণ করা হবে। একই সাথে শুরুতে একমাত্র বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা জানাতে পারলেও ধাপে ধাপে নগরবাসী আরও অন্যান্য অসুবিধার কথাও জানাতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এখন থেকে এই অ্যাপসটি ব্যবহার করে নগরের যে কোনো প্রান্ত থেকে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যে কোনো সমস্যা, অভিযোগ সরাসরি আমাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। নাগরিকরা ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে দেখতে পাবেন তাদের অভিযোগের উপর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে আমরা একটি সম্পূর্ণ জবাবদিহিতামূলক, স্বচ্ছ
দুর্নীতিমুক্ত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম লিটার প্রতি 19 টাকা 22 পয়সা কমালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করেছে বিইআরসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 150 টাকা 21 পয়সা থেকে কমিয়ে 130 টাকা 99 পয়সা করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম $0.9808 থেকে কমিয়ে $0.8556 নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি বছরের 24 মার্চ মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও জ্বালানি সংকটে জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে 80% এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় 79% বাড়ানো হলে এপ্রিল থেকে ধীরে ধীরে কমানো হচ্ছে এই দাম। নতুন এই দর মঙ্গলবার রাত 12টা থেকে কার্যকর হবে। সিলেটের পর্যটন খাত আরও এগিয়ে নিতে স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মঙ্গলবার সিলেট সফর শেষে নগরীর একটি হোটেলে আমেরিকা সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে রাষ্ট্রদূত এ আহ্বান জানান। বলেন, সিলেটের পর্যটন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে, তবে এজন্য স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায় থেকে তথ্যভিত্তিক ব্যবসায়িক প্রস্তাব উপস্থাপন জরুরি। এ সময় সিলেটকে সিটি অব টি এবং সিটি অব ট্যুরিজম হিসেবে অভিহিত করে তিনি বলেন, এখানকার শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য ও স্থানীয় খাবার আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসার দাবিদার। তার এ সফর সিলেটের পর্যটন ব্যবসা ও বিদেশি বিনিয়োগের সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। The environment that foreign investors need, stability, clear-cut rules, fair and equitable treatment, all of the things that a foreign company would need to come in and feel their investment is going to be successful. So I think, we need to keep working together on creating that environment to improve the investment climate here in Bangladesh, make it easier to do business, and that's something that I'm going to keep working with your government on doing just that. এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। মালয়েশিয়ার শ্রমবাজার ইতোমধ্যে খুলেছে এবং পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের শ্রমবাজারও উন্মুক্ত করার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, বিদেশগামী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মরিশাস, ওমান ও সৌদি আরবের শ্রমবাজার সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে সার্কিট হাউসে মন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বিনিয়োগ সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে নিজের নির্বাচনী এলাকায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। পরে মার্কিন রাষ্ট্রদূত সিলেটের ঐতিহাসিক কুইন ব্রিজ ও সুরমা নদী এলাকা পরিদর্শন করেন। মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাল্লাহ, খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের শ্রমবাজারে আমাদের মিডল ইস্টে আমাদের জাপান, আমাদের কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের এটাকে ওমান, সৌদি আরব। মালয়েশিয়া শ্রমবাজারে দুর্নীতির অভিযোগে এখন পর্যন্ত 100 রিক্রুটিং এজেন্সির 232 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পরবর্তীতে মামলার অধিকতর তদন্তে 213 জনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত সংস্থাটির। দুদক জানায়, বিভিন্ন ধাপে 2026 সালের মে মাস পর্যন্ত 191 জনের কাছে সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হয়েছে এবং আরও 22 জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত সম্পদ বিবরণী
নোটিশ জারি করা ব্যক্তিদের মধ্যে 167 জনের সম্পদ বিবরণী কমিশনে জমা পড়েছে। এসব সম্পদ বিবরণী যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দুদকের জনসংযোগ বিভাগ জানায়, যারা সম্পদ বিবরণী ইতোমধ্যে জমা দিয়েছেন তাদের মধ্যে 25 জনের বিরুদ্ধে তদন্ত করার সুপারিশ করেছে কমিশন। বাকিগুলো আরও যাচাই বাছাই করা হবে। যারা সম্পদ বিবরণী নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিবেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর ৫৫ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ। কাল হবে রাষ্ট্রপক্ষের শুনানি। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চে এই শুনানি হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে পুরো ৫৫ সংশোধনী বাতিল চেয়েছেন রিটকারী সুজনের আইনজীবী ব্যারিস্টার শরীফ ভূঁইয়া। তিনি মনে করেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অংশ রাখা যেতে পারে। আলাদা দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর ৫৫ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেন হাইকোর্ট। এ রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় 3টি আপিল হয়। সেই আপিলই শুনানির জন্য আদালতে উঠেছে। শুনানিতে পক্ষভুক্ত হয়েছে বিএনপি ও জামায়াত। আমাদের আপিল বিভাগ একটা রায়ে ৫ম সংশোধনী অবৈধ ঘোষণা করেন, যার ফলে এই সামরিক ফরমানের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিষয়টা অসাংবিধানিক একটা বিষয়ে পরিণত হয় এবং ৫ম সংশোধনীর রায়ের পর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পুনরায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। কাজেই যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যায় তাহলে এই ব্যবস্থাটা আর থাকবে না, এই ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে। চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত 8 বছর বয়সী শিশু ইরামণি হত্যা মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করবেন আদালত। মঙ্গলবার রায় ঘোষণার কথা থাকলেও রায় লেখা সম্পূর্ণ না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর 12 কার্যদিবস ধরে যুক্তিতর্ক ও শুনানি শেষে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছিল। নিহতের পরিবার এই মামলায় একমাত্র আসামি বাবু শেখের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে। গত 1 মার্চ সীতাকুণ্ডের ইকো পার্ক এলাকা থেকে গলাকাটা অবস্থায় ইরামণিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পর তার মৃত্যু হয়। পরে 3 মার্চ বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। জবানবন্দিতে বাবু শেখ জানায়, ইরামণির বাবার সঙ্গে পূর্ব বিরোধের জেরে প্রথমে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে এবং পরে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এই ঘটনায় 11 জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 18 জুন অভিযোগ গঠনের পর 21 জুন থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সব প্রক্রিয়া শেষে এখন আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে নিহতের পরিবার ও স্থানীয়রা। ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক সুদীপ্তা সরকার 3 আসামি আরিফ, রাকিব ও সায়েমের উপস্থিতিতে তাদের পক্ষে 4 জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এদিকে অপ্রাপ্তবয়স্ক আরেক আসামি মারুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সেই মামলাটি বর্তমানে রায়ের অপেক্ষায় রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় খুব শিগগিরই মামলার রায় ঘোষণা করা হবে। গত 14 জুন বিকেলে শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন তার বাবা ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার মাত্র 9 দিনের মাথায় 23 জুন 4 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলাটির দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করছে নিহত শিশুর পরিবার। এবং কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে আরও কৌশলগত বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশের অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা। মঙ্গলবার গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের গ্রিন বিজনেস স্কুল কর্তৃক আয়োজিত নতুন বাজেট নিয়ে সেমিনারে এসব কথা বলেন তারা। আরও বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে কার্যকর বিনিয়োগের কোনো বিকল্প নেই। একই সঙ্গে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে গবেষণা, সংস্কৃতি বিকাশ, নৈতিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানব সম্পদ তৈরির উপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা। এছাড়া প্রস্তাবিত বাজেটের আকার, বিনিয়োগ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং কৃষিখাতের উপর অগ্রাধিকারের নানা দিক তুলে ধরেন বক্তারা।
এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার, দেখছেন এখন চারদিক। আন্তর্জাতিক, চীনের হুবেই প্রদেশে শক্তিশালী টর্নেডো ও দেশ জুড়ে ভয়াবহ বজ্রঝড়, ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত প্রাণ গেছে 20 জনের। আহতদের সংখ্যা 300 ছাড়িয়েছে। গানসু প্রদেশে এখন পর্যন্ত সন্ধান মেলেনি 33 জনের। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে দুর্গতদের উদ্ধার, ত্রাণ এবং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এর মধ্যে উদ্ধার অভিযানে নেমেছেন 3000-এরও বেশি উদ্ধারকর্মী। এদিকে ফিলিপিন্সের দিকে অগ্রসর হওয়া টাইফুন বাভি কিছুটা শক্তি হারিয়েছে। টাইফুনের গতিবেগ ঘন্টায় 185 কিলোমিটারে নেমে এসেছে। অন্যদিকে একটানা বৃষ্টিতে কেরালার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ওয়ানাদ জেলায় ভূমিধসে প্রাণ গেছে 2 জনের, এখনও নিখোঁজ অন্তত 10 জন। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগামী কয়েকদিন বন্যা কবলিত 5 রাজ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া টানা বৃষ্টির কারণে আকস্মিক বন্যা শুরু হয়েছে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে। তীব্র জ্বালানি সংকটের মুখেই দেশজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে কিউবা। সোমবার দেশটিতে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন সেখানকার বাসিন্দারা। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হয়েছে কিউবার স্বাভাবিক জীবনযাপন। কিউবার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে দেশটির বিদ্যুৎ গ্রিড সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তবে ঠিক কী কারণে এটা হয়েছে তা তদন্ত করছে কিউবার গ্রিড পরিচালনাকারী সংস্থা। তবে কিউবার এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী করছে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। এর মধ্যে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার শুরু করেছে দেশটি। তবে গুরুত্বের ভিত্তিতে হাসপাতাল ও খাদ্য উৎপাদন কেন্দ্র সহ পরিষেবাগুলিতে বিদ্যুৎ সরবরাহ করছে গ্রিড পরিচালনাকারী সংস্থা ইউএনই। যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা শুরু করবে না তেহরান, সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। এ সময় তিনি আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার স্মারকের 13 নম্বর ধারাটি স্পষ্ট। পাশাপাশি অপরপক্ষ যেন তাদের স্বাক্ষরকে সম্মান জানায় সে বিষয়ে লক্ষ্য রাখারও কথা বলেন তিনি। ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনার মধ্যেও বারবার উস্কানি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটনে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, হয় চুক্তি হবে, না হয় ইরানকে চিরতরে নিঃশেষ করে দেয়া হবে। তবে চুক্তিকেই বেশি প্রাধান্য দেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে আইআরজিসির বিরুদ্ধে হরমুজ প্রণালীতে চলাচলকারী 2টি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এছাড়া ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার ভোরে ওমানের লিমাহর পূর্বে একটি অজ্ঞাত বস্তুর আঘাতে একটি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekontv।